ওকে, শুরু করছি আজকের লেকচার। ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 3.2 এর লেকচার 5, আজকেই লাস্ট লেকচার। সো আমরা লাস্ট লেকচারে গত ক্লাসের লেকচারে ভরকেন্দ্র নিয়ে পড়াশোনা করেছিলাম এবং 11-র 3 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 12 থেকে শুরু করব এবং স্টিল নাও এটাও আমাদের ভরকেন্দ্র রিলেটেডই অঙ্ক। ওকে ফাইন। সো 12 কি বলা হচ্ছে, একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এত এত এবং এত, অর্থাৎ 3টা বিন্দু দেয়া আছে, কিন্তু 3টা বিন্দু দেওয়া আছে কিসে? রাশি দিয়ে, স্থানাঙ্ক দিয়ে নেই। এখন বলা হচ্ছে যে যদি এর ভরকেন্দ্র এক্স অক্ষের উপরে অবস্থিত হয় তবে দেখাও যে এত। ফাইন, তাহলে এক্স অক্ষের উপরে অবস্থিত কোনো একটা বিন্দু, সেটা ভরকেন্দ্র আর যাই হোক, তার কোটির মান কী হবে? 0। এক্স অক্ষের উপরে অবস্থিত কোনো একটা বিন্দু, তার কোটির মান কত হবে? 0। আর ভুজের মান থাকবে, রাইট? সো এই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাবো। তো ভালো কথা, তাহলে আমরা চিত্রটা আঁকি। যদিও এখানে চিত্রটা আমার ম্যান্ডেটরি না, বাট বোঝার জন্য আমরা চিত্রটা আঁকতেছি। সো ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এ বিন্দুটা হচ্ছে AT1 স্কোয়ার, 2AT1। বি বিন্দুটা হচ্ছে AT2 স্কোয়ার, 2AT2। সি বিন্দুটা হচ্ছে AT3 স্কোয়ার, 2AT3। সো আমরা এবিসি 3টা বিন্দু পেয়ে গেছি। এর ভরকেন্দ্র বের করব। তাহলে এর ভরকেন্দ্র ডেফিনেটলি আমরা জি দ্বারা ধরে থাকি ভরকেন্দ্রকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন বর্ণনা লিখব। মনে করি ত্রিভুজ এ বি সি এর শীর্ষ বিন্দু ত্রয়ের স্থানাঙ্ক যথাক্রমে AT1 স্কোয়ার, 2AT1, বি AT2 স্কোয়ার, 2AT2 এবং সি AT3 স্কোয়ার, 2AT3। এটা হচ্ছে আমাদের 3টা বিন্দু। এখন আমাদের বলছে এর ভরকেন্দ্র। সো এর ভরকেন্দ্র আমরা ধরে নিচ্ছি জি, আলফা, 0। ধরি ত্রিভুজটির এবিসি, ত্রিভুজটির ভরকেন্দ্র জি, আলফা, বিটা। ওকে, তাহলে আমরা এখন বলতে পারি সুতরাং ভরকেন্দ্রের স্থানাঙ্ক। সুতরাং ভরকেন্দ্র জি এর স্থানাঙ্ক ইকুইভ্যালেন্ট বা ইকুইভ্যালেন্ট না দিলেও হয়, স্থানাঙ্ক কমা আলফা ইকুইভ্যালেন্ট AT1 স্কোয়ার প্লাস AT2 স্কোয়ার প্লাস AT3 স্কোয়ার ডিভাইডেড বাই 3 অ্যান্ড বিটা ইকুইভ্যালেন্ট 2AT1 প্লাস 2AT2 প্লাস 2AT3 ডিভাইডেড বাই 3। এখন এই ভরকেন্দ্রটা কোথায় অবস্থিত? এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে আমরা জানি যে কোনো বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত হলে তার কোটি কী হবে? 0। তাহলে সেই কথাটাই লিখব। যেহেতু ত্রিভুজটির ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, সুতরাং কেন্দ্রটির কোটি 0।
এখন ভরকেন্দ্রের কোটি কোনটা? বিটা। তাহলে বিটা ইজ ইকুয়ালস টু 0, সুতরাং 2a_t1 প্লাস 2a_t2 প্লাস 2a_t3 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা 2a/3 কমন নিতে পারি, তাহলে আমাদের এখানে থাকে t1 প্লাস t2 প্লাস t3 ইজ ইকুয়ালস টু 0 এবং আর 2a/3কে 0-র কাছাকাছি পাঠিয়ে আমরা এটাকে লিখতে পারি t1 প্লাস t2 প্লাস t3 ইজ ইকুয়ালস টু 0 এবং এটাই আমাদের কিন্তু প্রমাণ করতে বলেছেন, দেখাতে বলেছেন। সো শুড এটা দেখানো শেষ। ওকে, 13 নম্বর অঙ্কতে চলে যাব। এটাও ভরকেন্দ্র রিলেটেড ম্যাথ। প্রশ্ন পড়ি 13-1। এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এ, বি এবং সি দেওয়া আছে। ডি বিন্দুটা বিসি বাহুর মধ্যবিন্দু এবং জি বিন্দু এডি রেখাংশকে এমনভাবে অন্তর্বিভক্ত করে যেন 2:1 হয়। আমি প্রশ্ন পড়ার সময় বইয়ের দিকে তাকাইতে হবে, না হলে যেটা করতেছো সেটা তো বুঝলাই না, যেটা বুঝাইতেছি সেটাও বুঝলা না, লস তোমার। আবারও বলতেছি, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু, একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে এবং তারপরে বলা আছে যে ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু। তাহলে আসেন প্রশ্ন পড়ি এবং চিত্র আঁকি। 13-1 নম্বর চিত্রটা আমি এখানে আঁকি। একটা ত্রিভুজ এবিসি, এ হচ্ছে 5,6, বি হচ্ছে -3,2, সি হচ্ছে -8,-5, এবিসি। এখন প্রশ্নে বলছে ডি বিন্দুটি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে এই যে ডি বিন্দু, এরকম একটা জায়গায় আছে ডি বিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু। ওকে ফাইন, মধ্যবিন্দু ইজিলি আমরা বের করতে পারবো। এরপরে বলেছে এডি যে সরলরেখাটা, সেই এডি সরলরেখাটা আমরা কানেক্ট করব এবং এডি সরলরেখাটা কানেক্ট করার পরে আমরা এমন একটা বিন্দু জি বিন্দু পাবো, যেই জি বিন্দুটা আমাদের এডি সরলরেখাটিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। প্রশ্নে বলা আছে এডি সরলরেখাটা জি বিন্দুতে এমনভাবেই অন্তর্বিভক্ত হয় যেন এজি জিডি ইজ ইকুয়ালস টু 2:1 হয়। তাহলে এখন আপনারা বলেন যে আমরা ক্লাস 9-10-এর হায়ার ম্যাথে এটাকে শিখে আসছি কিনা, যে কোনো মধ্যমা যদি কোনো বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয় তাহলে সেই বিন্দুটা অবশ্যই তার ভরকেন্দ্র। পড়ে আসছি, কথা কি বুঝাতে পারছে? সো আমাদের পূর্বের শেখা কোনো থিওরি আমাদের মিস যাবে না। বাট এই অঙ্কটা আমরা ওই থিওরি দিয়ে করব, এটা বিকল্প নিয়ম, ওটা আমরা পরে করব। তার আগে ওটা এমসিকিউ শর্টকাটের জন্য করব। তার আগে এইটা ম্যানুয়ালি যদি করতে চাই তাহলে আমরা এটাকে ম্যানুয়ালি কীভাবে করব? ফার্স্ট অফ অল আমার এবিসি দেওয়া আছে, তারপর আমরা ডি বিন্দু বের করব, তারপরে আমরা জি বিন্দুর স্থানাঙ্ক বের করব। ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আসি। বর্ণনাটা আমরা এই পাশে লিখতেছি। এটার একটা বিকল্প নিয়ম আমি দেখাবো, অনেক শর্টকাটে করা যাবে। সো মনে করি 13-1 করতেছি। ত্রিভুজ এবিসি এর 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, যথাক্রমে এ 5,6, বি -3,2 এবং সি -8,-5। এখন বলা আছে বিসি বাহুর মধ্যবিন্দু ডি। আচ্ছা, ডি বিন্দুটাকে আমরা ধরে নেই α1 β1, α1, β1। জি বিন্দুটাকে আমরা ধরি α2, β2, এভাবে ধরি। ঠিক আছে? এখন বিসি
রেখার মধ্যবিন্দু বি আলফা 1 কমা বিটা 1 হওয়ায় আমরা বলতে পারি আলফা 1 ইকুইভ্যালেন্ট -3 প্লাস -8 ডিভাইডেড বাই 2, তাহলে -3 -8 কয়টা বাজে আসেন, ডিভাইডেড বাই 2, বিটা 1 ইজ ইকুইভ্যালেন্ট, এখানে আছে 2, এখানে আছে -5, 2 -5 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে আমাদের আসতেছে -11/2 এবং এখানে আমরা পাচ্ছি -3/2, তাহলে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম -11/2, -3/2, এটা পেলাম আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক। এখন আমরা বলবো আবার এডি রেখাকে জি বিন্দুটি 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, রাইট? তাহলে আমরা সেখান থেকে জি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। তাহলে আবার এডি রেখাটিকে বা এডি রেখাটি আমরা বইয়ের কথায় রাখি যে এডি রেখাটি জি বিন্দুতে এজি ইস টু জিডি ইজ ইকুয়ালস টু 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। এখানে জি বিন্দুর জায়গায় আমরা লিখব জি আলফা 2 কমা বিটা 2। এডি রেখাটি জি আলফা 2 কমা বিটা 2 বিন্দুতে এজি ইস টু জিডি অনুপাতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। সুতরাং জি বিন্দুর স্থানাঙ্ক আলফা 2 ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা এখানে অন্তর্বিভক্তিকরণের সূত্র ব্যবহার করব m1 ইন্টু x2 অর্থাৎ 2 ইন্টু x2 এর জায়গায় কে রয়েছে আলফা 1, তাহলে আলফা 1 কে -11/2 সূত্রের প্লাস, এরপরে কি m2 এর মান কত 1 ইন্টু x1 এর মান কত 5, তাহলে 1 ইন্টু 5 ডিভাইডেড বাই কত m1 প্লাস m2 তথা 2 প্লাস 1, তাহলে বিটা 2 ইকুইভ্যালেন্ট অ্যাগেইন m1 ইন্টু বিটা 1 অর্থাৎ y2 এর জায়গায় কি y2 এর জায়গায় কি আছে বিটা 1, তাহলে m1 ইন্টু বিটা 1 এর মান কত this 1, তাহলে 2 ইন্টু -3/2 সূত্রের প্লাস অ্যান্ড 1 ইন্টু 6 ডিভাইডেড বাই 2 প্লাস 1। ওকে, তাহলে এখন আমাদের এটা কাটাকাটি যে এখানে থাকছে -11 প্লাস 5/3 অ্যান্ড এখানে থাকছে -3 প্লাস 6/3, এখানে থাকছে -6/3 -2, এখানে থাকছে 3/3 ইকুইভ্যালেন্ট 1। সুতরাং জি বিন্দুটির স্থানাঙ্ক, -2,1। এখন এটার বিকল্প পদ্ধতিটা দেখি এমসিকিউ এর জন্য। রিটার্নের জন্য আমাকে এতটুকু লিখতে হবে, এমসিকিউ এর জন্য কি করব? এই কোশ্চেনটাই এমসিকিউতে ধরন দিয়ে দিলাম। এমসিকিউ এর জন্য সিম্পল, আপনি যখন প্রশ্ন করলেন তখন দেখতেছেন ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে, শীর্ষবিন্দু এবং সেই মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ কোনো একটা বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হচ্ছে। মধ্যবিন্দু দেওয়া আছে বা মধ্যবিন্দু রেডি করেছি মানে অবশ্যই শীর্ষবিন্দু আর মধ্যবিন্দু সংযোজক রেখাটা মধ্যমা হইতে বাধ্য, এবং মধ্যমা যে বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয় সেই বিন্দুটা অবশ্যই ভরকেন্দ্র হইতে বাধ্য।
নিঃসন্দেহে। এটা আমরা প্রমাণ করে আসছি 9-10-এ করে আসছি কিনা। তাহলে সেইটা এমসিকিউ এর জন্য জাস্ট কী করবো, তাহলে জি বিন্দুটা ভরকেন্দ্র। আমার প্রশ্নে চাইছে জি বিন্দুর স্থানাঙ্ক কত, প্রশ্ন চেয়েছে কি জি বিন্দুর স্থানাঙ্ক কত। তাহলে বলেন জি বিন্দুটা যেহেতু ভরকেন্দ্র, স্থানাঙ্ক বের করবো কীভাবে? খুবই সিম্পল না? 5 - 3 - 8, 5 - 3 - 8 ডিভাইডেড বাই কত? 3। আচ্ছা 6 2 - 5, 6 2 - 5 ডিভাইডেড বাই কত? 3। তাহলে এখানে কত আসে? -11, দেন -6/3, এখানে কত আসে? 8, আর এটা 3/3, -2 1 মিলল। ডি এর মান লাগবে না আমার এটা করতে। ডি এর মান কি লাগতেছে আমি এই মানটা বের করতে? কিন্তু আমার রিটেনে লিখতে গেলে এভাবে লিখতে হবে 4 মার্কসের জন্য, ঠিক আছে? হ্যাঁ, ডি এর মান এখানে আমরা চাইছে, ডি এর মান কিন্তু আমার চাই নাই প্রশ্নে, কিন্তু ডি এর মান চাই নাই। প্রশ্নে চেয়েছে কি জি এর মান, প্রশ্ন কি চেয়েছে? জি এর মান। তবে হ্যাঁ, আমাদের এটা ম্যানুয়ালি করতে গেলে ডি এর মান নির্ণয় করতে হয়। যখন রিটেনে আমরা ইলাবোরেটলি করি ডি এর মান নির্ণয় করতে হয়, বাট আমরা প্রদত্ত শর্ত দিয়ে এটাকে ভরকেন্দ্র যদি ডিসাইড করে ফেলতে পারি তাহলে আমরা ভরকেন্দ্রের সূত্র দিয়েই এটা নির্ণয় করে ফেলতে পারি। কথাটা কি বুঝাতে পারছি? সো এমসিকিউতে এটা আসবে। আচ্ছা, প্রত্যেকটা ক্লাসেই প্রত্যেকটা অঙ্ক করার সময় কম বেশি এমসিকিউ এর শর্টকাট বলতে থাকি। সো এই জিনিসগুলো রিলেট করবেন, মনে রাখবেন, নোট রাখবেন এবং এগুলো বাসায় বসে প্র্যাকটিস করবেন। আচ্ছা 13 শেষ, 13-র 1 শেষ, 13-2 প্রশ্ন পড়ি। 13-2 প্রশ্ন পড়ি। কি বলছে? এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুসমূহের স্থানাঙ্ক যথাক্রমে এত এত এত। ওই ত্রিভুজের ভরকেন্দ্র জি হলে জিবিসি ত্রিভুজের জিডি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করো। সো পরের অংশ পরে যাই, আগে প্রথম অংশ চিন্তা করি। একটা ত্রিভুজ দেওয়া আছে, 3টা বিন্দু দেওয়া আছে, শেষ। আগে এইটুকু আগে চিন্তা করি। 13-2 একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি বিসি। এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে, বিন্দুগুলো কি কি? 10 20 20 30 30 10, 10 20 20 30 30 10। তো একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, লিখে ফেলছি, ফাইন। এখন বলছে কি জি বিন্দুটা তার ভরকেন্দ্র বলে দিছে, জি বিন্দুটা কি তার ভরকেন্দ্র বলে দিছে। আচ্ছা ফাইন, তাহলে ধরে নিচ্ছি। আচ্ছা জি বিন্দুটা ভরকেন্দ্র কখন হয়? আবার আমরা গত অঙ্কটার লাস্ট অঙ্কটার রিপিট করি, রিভার্স করি। জি বিন্দু ভরকেন্দ্র কখন হয়? যখন জি বিন্দুটা ভরকেন্দ্র তখনই হবে যখন কোনো একটা বাহুর মধ্যবিন্দু বের করব, তার বিপরীত শীর্ষবিন্দুর সাথে যুক্ত করব এবং সেই মধ্যমাটা 2:1 অনুপাতে বিভক্ত হবে। এভাবেই তো আমার একটা কী হবে, ভরকেন্দ্র বের হবে। তো সেই অনুযায়ী আমরা যদি চিন্তা করি, খেয়াল করি, আমি এখানে এইটাকে বললাম এটা জি বিন্দু, কথার কথা বললাম আন্তাজে জি বিন্দু। তো এই জি বিন্দুটা বলার মানে কি? এটা জি বিন্দু বলার মানে হচ্ছে সাথে সাথে আমার এইখানে একটা কি চলে আসে, মধ্যবিন্দু চলে আসে। হ্যাঁ, এখানে একটা কি চলে আসে, মধ্যবিন্দু চলে আসে। আমার এই মধ্যবিন্দুটার আমরা কি করতেছি? সংযোগ করতেছি। সংযোগ করার পরে আমার এই জি বিন্দুতে এডি রেখাটা 2:1 অনুপাতে বিভক্ত হচ্ছে। এটা যে তুমি বিসি দিয়েই করতে পারবে এমন না, এসি ওর মধ্যবিন্দু নির্ণয় করেও কি করতে পারবো কিনা, আবার এবি এর মধ্যবিন্দু নির্ণয় করেও করতে পারবো কিনা? পারবো, ডেফিনেটলি পারবো। আচ্ছা এখন বলতেছে কি, আমাকে বলছে এইটুকু তো বুঝছি, 3টা বিন্দু দেওয়া আছে ত্রিভুজের, জি বিন্দু ভরকেন্দ্র প্রশ্নে বলে দেওয়া আছে। আমরা লাস্ট অঙ্কটাকে ইউজ করে একটু রিভার্সে ত্রিভুজের এতটুকু অংশ আঁকলাম, এডি মধ্যমাটা আঁকলাম। এরপরে প্রশ্নে বলা আছে যে জিবিসি ত্রিভুজের, এখন বলো জিবিসি ত্রিভুজ যদি বানাইতে হয় তাহলে এই জি বিন্দু নির্ণয় করার পরে জিবি এবং জিসি এটাকে কি কানেক্ট করতে হয় না? জিবি এবং জিসি এটাকে কি কানেক্ট করতে হবে না? ওকে ফাইন, জিবিসি ত্রিভুজ পাইছি। এখন বলছে জিবিসি ত্রিভুজের মধ্যমা জিডি, তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে প্রথম প্রশ্ন, জিবিসি ত্রিভুজের মধ্যমা কি জিডি কি না? হ্যাঁ, কেন? কারণ জিবিসি ত্রিভুজের একটা বাহু কত? বিসি। বিসি বাহুর মধ্যবিন্দু কত? জিবিসি ত্রিভুজের একটা শীর্ষবিন্দু কত? জি। তাহলে শীর্ষবিন্দু আর মধ্যবিন্দু সংযোজক রেখাংশকে কি বলবো? মধ্যমা।
এবং তার কি চাইছে? দৈর্ঘ্য। তাহলে এক কথায় আমরা যদি বলতে পারি আমাদের এখানে ডি এর মান নির্ণয় করতে হবে, জি এর মান নির্ণয় করতে হবে, জিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, কথা শেষ। তাহলে প্রশ্নের প্রেজেন্টেশন যেভাবেই হোক না কেন ওটাকে যদি আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড ভাঙতে পারি, আমরা যা জানি আমাদের কাছে তাই চাওয়া হয়, আমরা যা জানি না আমাদের বইতে যা নাই তা চাওয়া হয় না। কিন্তু এটুকু বুঝতে পারছি? ফাইন, তাহলে লিখি। মনে করি ত্রিভুজ এ বি সি এর শীর্ষ বিন্দু সমূহের বিন্দু ত্রয়ের স্থানাঙ্ক যথাক্রমে এ 10,20, বি 20,30 এবং সি 30,10। এখন আগের অঙ্কটার থেকে এটা একটু ডিফারেন্ট। কেন? আমাকে প্রথমে প্রশ্নে বলে দেওয়া আছে জি বিন্দু ভরকেন্দ্র। 13-1-এ কি বলা দেওয়া ছিল জি বিন্দু ভরকেন্দ্র? না। এই প্রশ্নে কি বলে দেওয়া আছে জি বিন্দু ভরকেন্দ্র? তাহলে আমরা সরাসরি জি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। তাহলে জি বিন্দুটাকে আমরা আলফা 1, বিটা 1 দিয়ে রাখি এবং ডি বিন্দুটাকে আমরা আলফা 2, বিটা 2 দিয়ে রাখি। ঠিক আছে? আচ্ছা, এখন এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র জি আলফা 1, বিটা 1 হওয়ায় সরাসরি আমরা আলফা 1 ইকুইভ্যালেন্ট লিখতে পারি 10 + 20 + 30 ডিভাইডেড বাই 3 অ্যান্ড বিটা 1 ইকুইভ্যালেন্ট 20 + 30 + 10 ডিভাইডেড বাই 3। তাহলে এখানে আসতেছে 60 ডিভাইডেড বাই 3, এখানে আসতেছে কত? 60 ডিভাইডেড বাই 3। তাহলে এখানে আসতেছে কত আমাদের? 20 অ্যান্ড এখানেও আমাদের আসতেছে 20। তাহলে জি বিন্দুর স্থানাঙ্ক 20,20। ওকে, সুতরাং জি বিন্দুর স্থানাঙ্ক 20,20। আবার জিবিসি ত্রিভুজের মধ্যমা জিডি হওয়ায় বিসি বাহুর মধ্যবিন্দু ডি আলফা 2, বিটা 2। কথাটা কিন্তু এখানে উল্টা। জিবিসি ত্রিভুজের মধ্যমা জিডি হওয়ায় বিসি বাহুর মধ্যবিন্দু আলফা 2, বিটা 2। তাহলে সুতরাং আলফা 2 এখানে মধ্যবিন্দুর সূত্র ইকুইভ্যালেন্ট 20 + 30 বাই 2, বিটা 2 ইকুইভ্যালেন্ট 30 + 10 ডিভাইডেড বাই 2। সো 50/2 দেন 40/2। সো এখানে 25 অ্যান্ড এখানে আমাদের 20। ঠিক আছে? সুতরাং ডি বিন্দুর স্থানাঙ্ক 25,20। তাহলে সুতরাং জিডি মধ্যমার দৈর্ঘ্য, ইকুয়ালস টু 25 - 20 হোল স্কোয়ার প্লাস 20 - 20 হোল স্কোয়ার উপরে রুট। তাহলে এখানে 5 স্কোয়ার উপরে রুট, তার মানে 5 একক। এই হচ্ছে আমাদের 13-2 নম্বর পেলাম। ওকে, ফাইন। এখন 13-3 নম্বরে আসি, শেষ করি দ্রুত। ওকে, 13-3 নম্বরে আসি। 13-3 নম্বরে
প্রত্যেকটা চ্যাপ্টারের একটা জিনিস খেয়াল রাখবেন যে শেষের দিকের অঙ্কগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টে আসে, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টারে এগুলো আমাদের একাডেমিকের জন্য মানে আসে না বললে ভুল, আসে বেসিক্যালি এগুলো আসে আমাদের কলেজের টেস্ট টেস্ট পরীক্ষায়, কিন্তু একাডেমিকে কম আসে, ঠিক আছে? আচ্ছা, এখন 13-র 3 নম্বর প্রশ্ন করতে গেলে আপনারা যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে বৃত্ত এবং ত্রিভুজ অ্যাটাচড করা। আমাদের ফার্স্ট পেপারে 2টা জ্যামিতিক পার্ট আছে। কি কি? চ্যাপ্টার 4-এ আছে, সরি চ্যাপ্টার 3-তে আছে আমাদের সরলরেখা, চ্যাপ্টার 4-এ আছে বৃত্ত, আরেকটা আছে চ্যাপ্টার 2-তে ভেক্টর, ঠিক আছে? ভেক্টরটাকে আমি মানে জ্যামিতি না হিসাব করে আমি আসলে বীজগণিতে হিসাব করি। কেন? তোমরা ভেক্টর ফিজিক্সে ভালো মতো করে করো, তারপরে বুঝবা আমরা জ্যামিতি কাকে বলি, কোন ধরনের জিনিসকে জ্যামিতি বলি। চিত্র থাকলে সেটাকে একটু জ্যামিতি বলি। হ্যাঁ, ভেক্টরেও আছে চিত্র, তা না ভেক্টর জ্যামিতিরই পার্ট, কিন্তু ভেক্টরে আসলে মান নির্ণয় সংক্রান্ত অঙ্ক বেশি, ঠিক আছে? ভেক্টর আগে শেষ করো, তারপরে বুঝবো আমার কথাগুলো। তাহলে ভেক্টরে যেহেতু মান নির্ণয় টাইপের অঙ্ক বেশি, সেই জন্য আমরা ভেক্টরটাকে আমি বেসিক্যালি এটাকে বীজগণিতের মতো করে কনসিডার করি। তাহলে আমি হিসাব করি যে আমার ফার্স্ট পেপারে জ্যামিতিক পার্ট 2টা, কী কী? বৃত্ত এবং সরলরেখা। তাহলে একটা জিনিস মাথায় রাখো, বোর্ড পরীক্ষায় যখন প্রশ্ন আসবে জ্যামিতিতে, তাহলে মাস্ট বি জ্যামিতিতে বৃত্ত আর সরলরেখা মিক্স করে কোশ্চেন আসবে। তাহলে আবারও বলি, সরলরেখায় আমার চ্যাপ্টার হচ্ছে 7টা, বৃত্ততে আমার চ্যাপ্টার 2টা, এই 9টা চ্যাপ্টার মিক্স করে কিন্তু আমার কোশ্চেন হবে, ঠিক আছে? যেহেতু 9টা চ্যাপ্টার মিক্স করে কোশ্চেন হবে, সেহেতু আমার একটা সৃজনশীলের মধ্যে সরলরেখার মিনিমাম 3-4টা অধ্যায় এবং বৃত্তের মিনিমাম একটা অধ্যায়ের কনসেপ্ট কম্বিনেশন করা থাকবে। এটা অনেক পরের কথা, তোমার বৃত্ত শেষ হইতে হইতে সেকেন্ড ইয়ারে চলে যাবো আমরা, বৃত্ত শেষ হইতে হইতে সেকেন্ড ইয়ারে চলে যাবে। কেন? কারণ আমি চ্যাপ্টার 3 শুরু করেছি, মানে কি 3 শেষ করবো পুরোটা? ডেফিনেটলি না। 3.2 শেষ করে আমরা কোথায় চলে যাবো? 7.1-এ চলে যাবো আমরা, ঠিক আছে? ওকে, ফাইন। বাট আগে থেকেই বলি যে বৃত্ত চ্যাপ্টার এবং সরলরেখা চ্যাপ্টার ওতপ্রোতভাবে কানেক্টেড, এবং কানেকশন তৈরি করেই বোর্ড পরীক্ষায় প্রশ্ন হবে। ওকে, ফাইন। তাহলে 13-এর 3 নম্বরে আসি। তেরোর 3 নম্বরে চলে যাই। 13-এর 3 নম্বরে কি বলা আছে? ABC 3টি বিন্দু একটি বৃত্তের উপর অবস্থিত, বৃত্তটির কেন্দ্র নির্ণয় করতে বলেছে, এবং ত্রিভুজ ABC এর ভরকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। কথা শোনো, 3টা বিন্দুর কথা বলছে। এখানে একটা বিন্দু ধরো, এখানে একটা বিন্দু ধরো, এখানে একটা বিন্দু ধরো। 3টা বিন্দুর কথা বলেছে ফার্স্ট অফ অল। এখন বলছে এই 3টা বিন্দু দ্বারা গঠিত বৃত্ত এবং এই 3টা বিন্দু দ্বারাই গঠিত ত্রিভুজ। 3টা বিন্দু দ্বারা গঠিত বৃত্ত এবং এই 3টা বিন্দু দ্বারাই গঠিত ত্রিভুজ। তাহলে বৃত্তটা অবশ্যই কি? পরিবৃত্ত। তাহলে বৃত্তটা অবশ্যই কি? পরিবৃত্ত। বুঝতেছি? তাহলে এখন আসো, আমরা আগে এই 3টা বিন্দু দ্বারা ত্রিভুজটা ধরো এই গঠন করলাম, এবং এই 3টা বিন্দু দ্বারাই আমরা বৃত্তটাও এঁকে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটা জিনিস পড়েছিলা, ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু একই সরলরেখায় থাকে, পড়েছিলাম। আচ্ছা, তাহলে সেটা যদি পড়ে থাকে, তাহলে একটা জিনিস জানি, একটা ত্রিভুজের মধ্যে পরিকেন্দ্র এবং ভরকেন্দ্র এই 2টা সেম বিন্দু জীবনেও হওয়া সম্ভব না। অবশ্যই 2টা বিন্দু কি? আলাদা। অবশ্যই 2টা বিন্দু কি? আলাদা। তাহলে আমরা এখানে সাপোজ এটা আমার ABC ত্রিভুজ, ABC, আমার এটা বৃত্তের জন্য আমি ধরলাম কেন্দ্র O, বৃত্তের জন্য আমি কেন্দ্র ধরলাম কি? O। আমরা ধরো আরেকটা বিন্দু পেলাম G, যেটা হচ্ছে আমি কি ধরলাম? ভরকেন্দ্র। আমি জানি না এটার মানে অবস্থান কোথায়, আমাকে সেটা নির্ণয় করতে বলে, মানে আমাকে এটা স্থানাঙ্ক কাঠামো একে নির্ণয় করতে বলে নাই। বাট অবশ্যই 2টা আলাদা বিন্দু হবে, দ্যাটস ফর শিওর। আলাদা বিন্দু হবে দেখেই আমি আলাদাভাবে বিন্দু 2টার দূরত্ব, মানে বিন্দু 2টার স্থানাঙ্ক বের করে আমি তারপরে কি করতে পারবো? বিন্দু 2টার মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো। এবং প্রশ্ন কি তাই চেয়েছে কিনা? কথাটা কি বুঝাতে পারছে? ফাইন। তাহলে আমরা কি এখন মানে আমরা ভরকেন্দ্র নির্ণয় কি জানি? আমরা কি এটা জানি যে ত্রিভুজের পরিকেন্দ্র কিভাবে বের করে? না, আমরা এগুলো সামনের চ্যাপ্টারগুলোতে শিখবো। পরিকেন্দ্র 3.5-এ যে শিখবো আমরা পরিকেন্দ্র নির্ণয়ের সূত্র। কথা কি বুঝাতে পারছি? ফাইন। তাহলে এখন আমি ও বিন্দুটাকে যেহেতু আমি ধরতেছি আমার বৃত্তের কেন্দ্র, আমি এটাকে α1 β1 ধরে নিই, যেহেতু আমাকে বৃত্তের কেন্দ্রের কাজ আগে করতে হবে। এবং জি বিন্দুটাকে আমরা ধরে নিচ্ছি
আলফা টু কমা বিটা টু, জি বিন্দুটাকে আমরা ধরে নিচ্ছি আলফা টু বিটা টু, যা এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র। প্রশ্নকে পেয়ে গেছি সব। এখন এ বিন্দুটা হচ্ছে 5,3, এ বিন্দুটা হচ্ছে 5,3, বি বিন্দুটা হচ্ছে -2,0, সি বিন্দুটা কত? সি বিন্দুটা হচ্ছে 1,1, সি বিন্দুটা হচ্ছে 1,1। ওকে, আচ্ছা, তাহলে আমরা বর্ণনায় চলে যাই। মনে করি ত্রিভুজ এ বি সি এর শীর্ষ বিন্দু ত্রয় এ 5,3, বি -2,0, সি এবং সি 1,1 ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রয়। হ্যাঁ, ত্রিভুজ দিয়ে শুরু করলাম। আবার আচ্ছা, এইখানে আগে যেহেতু ত্রিভুজ দিয়ে শুরু করছি, ভরকেন্দ্রের কথাটা লিখে নিই। যদিও আমাদের ভরকেন্দ্র এই মনে করির পরে আমি এখানে স্টার মার্কস দিয়ে রাখতেছি। আমাদের আগে আসলে বৃত্তের কথাটা দিয়ে শুরু করা উচিত ছিল। প্রশ্নে কি দিয়ে শুরু? বৃত্ত। তাহলে আমাদের বৃত্তের কথাটা দিয়ে শুরু করা উচিত ছিল। তাহলে আমরা কি লিখতাম? সিম্পল জিনিস, এ বি সি একটি বৃত্তের উপরস্থ তিনটি বিন্দু। ঠিক আছে, আমি মুছেই লিখি, এ বি সি বৃত্তের উপরস্থ তিনটি বিন্দু। মনে করি এ 5,3, বি -2,0 এবং সি 1,1 একটি বৃত্তের উপরস্থ তিনটি বিন্দু। ফাইন। ত্রিভুজটির কেন্দ্র ধরি, ত্রিভুজটির কেন্দ্র ও ধরি, ত্রিভুজটির কেন্দ্র, ত্রিভুজটির কেন্দ্র, সরি কি ত্রিভুজটি কেন লিখছি, বৃত্তটির কেন্দ্র ধরি, বৃত্তটির কেন্দ্র ও আলফা 1, বিটা 1। তাহলে তোমরা 3.1-এ কী শিখেছ? একটা অঙ্ক করেছিলাম 7-এর লাস্টে। 3.1-এর 7-এর লাস্ট অঙ্কটা কী ছিল মনে করো? বৃত্তের অঙ্ক ছিল কি না? এখন আমাদের কি কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে না? তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক বের করার সূত্র কি, টেকনিক কি? বৃত্তের কেন্দ্র থেকে শীর্ষবিন্দুগুলোর দূরত্ব কি, বা বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ওইগুলো ব্যাসার্ধগুলো কি সমান। তাহলে আমরা এখন বলতেই পারি না এটা একটা কি ব্যাসার্ধ, এইটা একটা কি ব্যাসার্ধ, তারপরে এভাবে যদি চিন্তা করি এটাও কি একটা, রাইট? তাহলে যেহেতু এটা একটা বৃত্ত ও যেহেতু কেন্দ্র, সুতরাং বৃত্তের ব্যাসার্ধসমূহ পরস্পর কি হবে? সমান। তাহলে আমরা এখানে বলতে পারি সুতরাং বৃত্তটির ব্যাসার্ধ সমূহ পরস্পর সমান। সুতরাং ও এ ইকুয়ালস টু ও বি ইকুয়ালস টু ও সি। এখন আমাকে মিনিমাম দুইটা কানেকশন দেখাইতে হবে। ও এ কমা ও ইকুয়ালস টু ও বি একবার করতে হবে, ও বি ইকুয়ালস টু ও সি একবার করতে হবে, রাইট? তাহলে এখন ও এ ইকুয়ালস টু ও বি, তাহলে ও এ মানে কি? ও বিন্দু আর এ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা এখানে কিভাবে লিখব? আলফা 1 -5 হোল স্কোয়ার প্লাস বিটা 1 -3 হোল স্কোয়ার উপরে রুট ও বি আলফা 1 মাইনাসে মাইনাসে +2 হোল স্কোয়ার প্লাস বিটা 1 -0 হোল স্কোয়ার উপরে রুট। সো উভয় পক্ষকে বর্গ যদি করি তাহলে রুটটা উঠে যাচ্ছে এবং আমরা একই সাথে এই ভিতরের এটাকে ভাঙায় ফেলব। আলফা 1 স্কোয়ার মাইনাস 10 আলফা 1 প্লাস 25 প্লাস বিটা 1 স্কোয়ার মাইনাস 6 বিটা 1 প্লাস 9 ইকুয়ালস টু আলফা 1 স্কোয়ার প্লাস 4 আলফা 1 প্লাস 4
প্লাস বিটা ওয়ান স্কোয়ার। ঠিক আছে, এখন পক্ষান্তর করব। আলফা ওয়ান স্কোয়ার মাইনাস আলফা ওয়ান স্কোয়ার মাইনাস 10 আলফা ওয়ান মাইনাস 4 আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান স্কোয়ার মাইনাস বিটা ওয়ান স্কোয়ার মাইনাস 6 বিটা ওয়ান মাইনাস কিছু নাই এখানে, দেন প্লাস 9 মাইনাস 4, 9 প্লাস 25 মাইনাস 4। দেখো পক্ষান্তরটা ঠিক আছে কিনা, পাশাপাশি করছি যাতে যোগ বিয়োগ করতে সুবিধা হয়। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, মাইনাস 14 আলফা ওয়ান, এখান থেকে মাইনাস 6 বিটা ওয়ান, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে 34 মাইনাস 4 তার মানে 30। এখান থেকে আমরা মাইনাস 2 কমন নিতে পারি। মাইনাস 2 কমন নিলে 7 আলফা ওয়ান প্লাস 3 বিটা ওয়ান মাইনাস 15 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমাদের দাঁড়ালো 7 আলফা ওয়ান প্লাস 3 বিটা ওয়ান মাইনাস 15 ইকুয়ালস টু 0, ইকুয়েশন নাম্বার 1। এটা হলো একটা সমীকরণ। এরপরে আমরা কি করব, ওবি ইজ ইকুয়ালস টু ওসি দিয়ে আরেকটা সমীকরণ বের করব, এবং তারপরে আমরা কি করব, আর গুণন পদ্ধতির মাধ্যমে এটার আলফা ওয়ান বিটা ওয়ানের মান বের করব, কারণ আর গুণন পদ্ধতি ইজ দ্য মোস্ট ফাস্টেস্ট ওয়ে। ওকে, আচ্ছা, আবার ওবি ইজ ইকুয়ালস টু ওসি। তাহলে ওবি এর ভ্যালু আলফা ওয়ান প্লাস 2 হোল স্কোয়ার প্লাস বিটা ওয়ান মাইনাস 0 হোল স্কোয়ার উপরে রুট ইকুয়ালস টু ওসি আলফা ওয়ান মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস বিটা ওয়ান মাইনাস 1 হোল স্কোয়ার উপরে রুট। সো বর্গ করব এবং ভিতরেরটা ভাঙাবো। আলফা ওয়ান স্কোয়ার প্লাস 4 আলফা ওয়ান প্লাস 4 প্লাস বিটা ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু আলফা ওয়ান স্কোয়ার মাইনাস 2 আলফা ওয়ান প্লাস 1 প্লাস বিটা ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস 2 বিটা ওয়ান প্লাস 1। পক্ষান্তর করব, আলফা ওয়ান স্কোয়ার মাইনাস আলফা ওয়ান স্কোয়ার প্লাস 4 আলফা ওয়ান প্লাস 2 আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান স্কোয়ার মাইনাস বিটা ওয়ান স্কোয়ার, এখানে কোনো আর বিটা ওয়ান নাই, এই পাশ থেকে এটা চলে আসবে প্লাস 2 বিটা ওয়ান, অ্যান্ড এখানে আমাদের রইল 4 মাইনাস 1 ইকুয়ালস টু 0। দেখো পক্ষান্তরটা ঠিক আছে কিনা, আমারও ভুল হইতে পারে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 6 আলফা ওয়ান, এবং এখান থেকে আমরা পাচ্ছি প্লাস 2 বিটা ওয়ান, এবং এখান থেকে আমরা পাচ্ছি প্লাস 2 ইকুয়ালস টু 0। সো আমরা এখান থেকে 2 কমন নিতে পারি, আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান প্লাস 1 ইকুয়ালস টু 0, ইকুয়েশন দেন কাটাকাটি করে আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান, বলো। ও হ্যাঁ, 3 আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান প্লাস 1 ইকুয়ালস টু 0, ইকুয়েশন নাম্বার 2। দেখো যোগ বিয়োগে ভুল আছে কিনা, না হলে ক্যালকুলেশনের সমস্যা হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা কি করব, 1 নং এবং 2 নং সমীকরণের মধ্যে আর গুণন পদ্ধতি প্রয়োগ করব। সো আর গুণনটা করার সুবিধার জন্য আমি এখানে একটু সমীকরণ দুইটা লিখে রাখি, 7 আলফা ওয়ান, বা এভাবে লিখে রাখি, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। আলফা ওয়ান বিটা ওয়ান 1, 7 3 মাইনাস 15 3 1 1। আশা করি এটা বুঝো, আশা করি এটা বুঝতে পারো। ঠিক আছে, এখন আমরা কি করব, 1 নং এবং 2 নং সমীকরণে আর গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই, তাহলে আলফা ওয়ান ডিভাইডেড বাই ইকুয়ালস টু বিটা ওয়ান ডিভাইডেড বাই
ইকুয়ালস টু 1, বিটা 1-এর সামনে কি দিব? মাইনাস। ওকে, তাহলে এখন কি ক্যালকুলেট করব? আলফা 1-এর যখন ক্যালকুলেট করবো, আলফা 1-এর সারিবাদ কলামবাদ, তাহলে 3 × 1 মাইনাস 1 × -15, ইয়েস অর নো? বিটা 1-এর ক্যালকুলেশন যখন করব তখন 7 × 1 মাইনাস 3 × -15, অ্যান্ড 1-এর যখন ক্যালকুলেশন করব তখন 7 × 1 মাইনাস 3 × 3। ঠিক আছে? আচ্ছা, তাহলে আলফা 1 ডিভাইডেড বাই 3 প্লাস 15 মাইনাস বিটা 1 ডিভাইডেড বাই 7 প্লাস 45 equals to 1 divided by 7 minus 9. Then alpha 1 divided by 18. এখন এই বিটা 1-এর মাইনাসটা নিচে নামায় দিব, তাহলে এখানে কত আসে? 52 মাইনাস 52, অ্যান্ড এখানে আমাদের আসে 1 ডিভাইডেড বাই 7 মাইনাস 9-এ আসতেছে -2। ঠিক আছে? ওকে, এখন সুতরাং আলফা 1/18 ইজ ইকুয়ালস টু 1/-2, তাহলে আলফা 1 ইকুয়ালস টু 18/-2, সুতরাং আলফা 1 ইজ ইকুয়ালস টু -9। আবার বিটা 1/-52 ইজ ইকুয়ালস টু 1/-2, সো বিটা 1 ইকুয়ালস টু -52/-2, সুতরাং বিটা 1 ইজ ইকুয়ালস টু 26। সুতরাং বৃত্তটির কেন্দ্র ও বিন্দুর স্থানাঙ্ক -9,26। বুঝতে পারছি? এটা গেল একটা পার্ট। এখন মধ্যবিন্দু ভরকেন্দ্র, রাইট? শেষ করি এতটুকু, -9,26। ওকে, ফাইন। এখন আবার এবিসি ত্রিভুজটির ভরকেন্দ্র, ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র জি আলফা 2 বিটা 2 হওয়ায় আবার ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র জি আলফা 2, বিটা 2 হওয়ায় আলফা 2 ইকুইভ্যালেন্ট 5 - 2 + 1/3, বিটা 2 ইকুইভ্যালেন্ট 3 + 0 + 1/3, 4 + 1 তাহলে 5/3, অ্যান্ড এখানে 4/3। সুতরাং ভরকেন্দ্র জি এর স্থানাঙ্ক বলো, এটা কি হবে? 6 - 4/3। হ্যাঁ, স্থানাঙ্ক জি 4/3, 4/3। সুতরাং কেন্দ্র এবং ভরকেন্দ্র এর দৈর্ঘ্য বা দূরত্ব এর মধ্যবর্তী দূরত্ব ও জি ইজ ইকুয়ালস টু, ও কত বের করেছিলাম বলো তো? -9। তাহলে -9 - 4/3 হোল স্কোয়ার প্লাস 26 - 4/3 হোল স্কোয়ার উপরে রুট, সো -27 - 4/3 হোল স্কোয়ার প্লাস 26 × 3-তে কত আসে? 1878 - 4/3 হোল স্কোয়ার উপরে রুট, তাহলে এখানে আসতেছে কত? -31/3 হোল স্কোয়ার প্লাস 74/3 হোল স্কোয়ার। ক্যালকুলেটর করো, এটা ক্যালকুলেটর ছাড়া করার সুযোগ নাই, কাটাকাটি যাচ্ছে না যেহেতু। সো
31/3 এর হোল স্কোয়ার প্লাস 34/3 এর হোল স্কোয়ার দাও। একবারে রুট সহ রেজাল্টটা বলো তাড়াতাড়ি। $26.774 একক। এখন এটা অ্যান্সার নিল বইয়ের সাথে মিলছে? ওকে ফাইন। চ্যাপ্টার কি বাকি আছে কিছু? উদাহরণ, অনুশীলনী? 3 লাইনে, 3 লাইনে। আগে তুমি এত বড় অঙ্ক করে শেখো না, আগে শর্টকাটের সময় আছে, ঠিক আছে? বলেন। না না না, ঠিক আছে ঠিক আছে। কেন? কারণ এটা কোত্থেকে আসছে? আর গুণনের সমীকরণ থেকে আসছে। যদি আমি ডিরেক্টলি স্থানাঙ্ক বলতাম যে মধ্যবিন্দু, অন্তর্বিভক্তিকরণ বিন্দু, বহির্বিভক্তিকরণ বিন্দু, তখন আমার এটা ইকুইভ্যালেন্ট আসতো। তোমার প্রশ্ন ঠিক আছে, ঠিক আছে। ওকে, চ্যাপ্টার কি শেষ? তাহলে আজকে ক্লাসকে এত করে কি নেক্সট ক্লাস চ্যাপ্টার শুরু করবো? নেক্সট ক্লাসে তো এক্সাম। ওকে, আজকে এতটুকুই থাক।